রাজিতা বাসর ঘরে বসে ওর স্বামীর জন্য অপেক্ষা করছে। কেউ হয়তো হুইল চেয়ারে করে রুমে দিয়ে যাবে সেই আশায় বারবার দরজার দিকে তাকাচ্ছে। দুপুর থেকে কান্না করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে। খুব বেশি অপেক্ষা করে ফেললাম মনে হচ্ছে। প্রশ্নটা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় রাজিতা। সেখানে হুইল চেয়ারে বসা কেউ নেই। ওর সামনেই জলজ্যান্ত একটা বলবান পুরুষ দাঁড়িয়ে আছে, যার রূপের আলো পুরো ঘরে যেন ঠিকরে পড়ছে। কিছুক্ষণ অবাক চোখে সেই রূপের সুধা পান করে রাজিতা। তারপর হঠাৎ ওর মনে পড়ে যে এই ঘরে তো ওর স্বামীর থাকার কথা, যে হুইল চেয়ারে ছাড়া এক মুহূর্ত নড়তে পারে না। তাহলে এই লোকটাকে আপনি কে? আর এখানে কি করছেন? বলেই বিছানা থেকে নেমে কিছু একটা খুঁজতে থাকে রাজিতা। ছেলেটা হাসি মুখে ওর দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, একটু আগে যার নামে কবুল পড়লে তাকে চিনতে পারছো না? রাজিতা সারা ঘর খুঁজে একটা কলম হাতে নিয়ে সেটার ক্যাপ খুলে ছেলেটার দিকে এগিয়ে ধরে পিছনে যেতে থাকে। ভয়ে ওর ফর্সা মুখটা পাংশুটে হয়ে গেছে। দেখুন, আপনি কিন্তু আর সামনে এগোবেন না। আমি কিন্তু এই কলমটা দিয়ে আপনাকে আপনাকে এতক্ষণে ছেলেটি ওর সামনে চলে এসেছে। খপ করে রাজিতার দুর্বল আর ভীত হাত থেকে কলমটা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, আনান রেদওয়ানের স্ত্রী এত বোকা হলে চলবে? এই কলম দিয়ে তুমি নিজেকে রক্ষা করবে, মিসেস রাজিদা রেদওয়ান। আনান রেদওয়ান নামটা শুনেই রাজিতা চমকে ওঠে। এই নামের ছেলের সাথেই তো ওর বিয়ে হয়েছে, কিন্তু ওই ছেলে তো হাঁটতে পারে না। তাহলে ইনি কি মিথ্যে বলছে? কান্না কাটিতে রাজিতা এতটাই বিভোর ছিল যে সারা রাস্তা পাশে বসে থাকা ছেলেটাকেও খেয়াল করেনি যে সে দেখতে কেমন। এবার কিন্তু আমি চিৎকার করব। বলুন, উনি কোথায় আর আপনি কে? বলতে বলতে দরজার কাছে গিয়ে নখ খুলে যায়। আনান গিয়ে রাজিতার হাত ধরে হ্যাচকা টানে নিজের দিকে ঘুরিয়ে নেয়। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। আনান অবাক চোখে রাজিতার ফুলে যাওয়া চোখ মুখ দেখতে থাকে। হঠাৎ রাজিতা অনেক জোরেই চিৎকার করে ওঠে। আনান ভয়ে ওকে ছেড়ে দিলে রাজিতা কান্না করতে করতে দরজা খুলে বাইরে চলে যায়। ততক্ষণে দরজার সামনে আনানের বাবা তানজিব রহমান আর ওর মা সামিরা রহমান এসে গেছে। আনানের মাকে জড়িয়ে ধরে রাজিতা বলতে থাকে, আন্টি দেখুন, এই লোকটা আপনার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে। বলেছে উনি নাকি আনান। এই মেয়ে, আন্টি কি? হ্যাঁ, মা বলো। শ্বশুরবাড়িতে প্রথমে সে শাশুড়িকে আন্টি বলছো, তোমার মা বাবা তোমাকে শিখিয়েছে? বলেই চেঁচাতে থাকে আনান। আনানের মা উল্টো আনানকেই ধমক দিয়ে বলল, কি বলেছিস তুই ওকে? মেয়েটা কি পরিমাণ ভয় পেয়েছে দেখতে পাচ্ছিস না? রাজিতা দুজনের কথা শুনে কিছুই বুঝতে পারে না। আনানের মাকে আগেও দেখেছে ও, তাই চেনে। রাজিতা চুপ হয়ে গেছে একদম। আনানের মা রাজিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এটাই তো আনান মা। কিন্তু সবাই যে বলেছিলেন উনি। হ্যাঁ, এটা আনানে পাগলামি ছিল। ওকে বলেছিলাম যে মেয়ের সাথে আলাদা দেখা করতে কথা বলতে, কিন্তু ও জিদ ধরে বসেছিল যে মেয়েকে যেন ওর পরিচয় না দেওয়া হয়। বিয়ে যেহেতু করতেই হবে, কেউ কারো সম্পর্কে না জেনে বিয়ে করবে। আর আমরা কেউ জানতাম না যে বিয়ে করতে হুইল চেয়ারে করে যাবে। এটাও ওর প্ল্যান ছিল। রাজিতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও সবসময় চাইতো যে ওর জীবনে ড্রামাটিক কিছু হোক, কিন্তু এত ড্রামাটিক কিছু হবে কল্পনাও করতে পারেনি সে। তোমার কোনো বোনই তো আমাকে বিয়ে করতে রাজি হলো না, তুমি কেন হলে? আনানের প্রশ্ন শুনে ওর দিকে তাকালো রাজিতা। আসলেই কি এই লোকটা ওর স্বামী, নাকি ও আবার কোনো স্বপ্ন টপ্ন দেখছে? মাঝে মধ্যেই এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে রাজিতা। আন্টি, আমাকে একটা চিমটি কাটুন তো। বলেই আনানের মায়ের দিকে নিজের গালটা এগিয়ে দেয় রাজিতা। আনানের মা একগাল হেসে আনানকে উদ্দেশ্য করে বলে, আনু বাবা, বৌমাকে ঘরে নিয়ে যা, ওর একটু বিশ্রামের প্রয়োজন। একদিনে এতগুলো ধাক্কা সামলে উঠতে পারছে না। বলেই নিজের ঘরের দিকে চলে গেলেন উনি। রাজিতা এবার আনানের বাবার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আঙ্কেল, আপনি বলুন না, এসব কি হচ্ছে? মা, তুই ঘরে যা, অনেক রাত হয়েছে, কাল তোকে সব খুলে বলবো। আনান, ওকে ঘরে নিয়ে যা। বাবা মা ওনাদের রুমে চলে যেতেই আনান রাজিতাকে বলল, এইবার আপনার কনফিউশন দূর হয়েছে মিসেস রাজিদা রেদওয়ান? এবার ঘরে চলুন, আমার সিঙ্গেল লাইফের বিছানাটা আজ ডাবল হয়ে যাওয়ার অপেক্ষায় আছে। রাজিতা মুখটা আরো ফুলিয়ে বলল,
যাব না আমি কোথাও। আপনারা সবাই মিথ্যেবাদী। আমার বিয়ে নিয়ে যত স্বপ্ন ছিল সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন। বলেই আবারও কান্নাকাটি শুরু করে দিল। একটা মানুষ এত কান্না কিভাবে করতে পারে কে জানে। চোখের জলগুলো জমিয়ে রাখলে আমাদের সুইমিং পুলে আর আলাদা করে পানি দিতে হতো না। আপনি একটা ধোঁকাবাজ। নীলাপুকে ধোঁকা দিয়েছেন। তোমার নীলা আবুকে আমি ধোঁকা দিইনি। আমি হাঁটতে পারিনি শুনে উনি নিজেই বিয়েটা ভেঙে দিয়েছেন। তো আপনি মিথ্যে কেন বলেছিলেন? এটা তো একটা পরীক্ষা ছিল মাত্র, আর সেই পরীক্ষায় তুমি লেটার নিয়ে পাশ করেছ। যে কেতু আর আনন্দ রেদওয়ানের বউ হতে পারে না, তাই না? রাজিতা কান্না একটু থামিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন? কি কোন দেশের রাজপুত্র? আমি আমার রাজ্যের রাজা, বাবা মায়ের রাজপুত্র। রাজ থেকে রাজিতা ম্যামের রাজ্য। এবার তো ঘরে চলুন মহারানী। যাব না আমি আপনার ঘরে। কথাটা বলতেই আনান মুহূর্তের মধ্যে রাজিতাকে কোলে তুলে নিল আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখেছো দাদু, তোর ইচ্ছে পূরণ করতে গিয়ে আমাকে আজ এসব আলু পটলকে করে নিতে হচ্ছে। শুধু তাই নয়, আবার প্রশংসাও করতে হচ্ছে। কি? আমি আলু পটল আর আপনি কি? আপনি তো একটা ঢ্যাঁড়স। আনানের কোলে থেকেই চেঁচাতে থাকে রাজিতা। নো, ওটাও তুমি। কারণ ঢ্যাঁড়স তো লেডিস ফিঙ্গার। শুধুমাত্র দাদুর আত্মার শান্তির জন্যই তোমাকে এখনো সহ্য করছি আমি। বলেই বিছানায় নিয়ে ঠাস করে ফেলে দেয় রাজিতাকে। আসলে আনানের দাদু আর রাজিতার দাদু দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা চেয়েছিল যে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে 4 জনের জন্য আত্মীয় হবে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, দুজনের কারোরই মেয়ে হয় না। রাজিতার দাদার 2 ছেলে আর আনানের দাদার 1 ছেলে হয়। পরে তারা তাদের ওয়াদা রক্ষা করার জন্য নতুন আর একটা ওয়াদা করে যে তাদের নাতি নাতনিদের বিয়ে দেবে। আনানের বাবার যেহেতু একটাই সন্তান, সেহেতু যাই হয়ে যাক না কেন আনানকে রাজিতাদের পরিবারেই বিয়ে করতে হবে। আর রাজিতার মা বাবা ওর ছোটোবেলাতেই একটা দুর্ঘটনায় মারা গেছে। ওর চাচার কাছেই ও বড় হয়েছে। ওর চাচার আবার 1 ছেলে 2 মেয়ে। বড় মেয়ে নীলার সাথেই আনানের বিয়ে ঠিক করেছিল। আর বাকিটা তো বোঝাই যাচ্ছে। নিজের চাচা চাচির ঋণ শোধ করতে আর নিজের মৃত দাদুর স্বপ্ন পূরণ করতে অবশেষে রাজিতাই রাজি হয়েছিল হুইল চেয়ারে বসা একটা ছেলেকে বিয়ে করতে। কিন্তু এখন তো সব চেঞ্জ হয়ে গেছে। সামনে আরও কি হতে চলেছে কে জানে। রাজিতাকে বিছানার ওপরে ফেলতেই রাজিতা আবারও চেঁচিয়ে উঠল, ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এত জোরে কেউ আছাড় মারে। আনান ওকে নকল করে বলল, ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এমনভাবে বলছে যেন মনে হয় আকাশ থেকে ফেলেছে। আকাশ থেকে না ফেলুন আপনার। এইটুকু বলেই থেমে গেল রাজিতা। আনান ওর কাছে এগোতে এগোতে বলল, এত কষ্ট করে কোলে নিয়ে আসলাম, ধন্যবাদ দিবে কি ওটা আমাকে কথা শোনাচ্ছে? ওই জন্যই তো বলে যে মানুষের ভালো করতে নেই। আপনার ভালো আমার লাগবে না। একে তো ধোকা দিয়ে বিয়ে করেছে, তার উপর জোর খাটাচ্ছে। আমাকে তেমন মেয়ে পাননি যে জোর খাটিয়ে সব করবেন। আনান হাসতে হাসতে রাজিতার আরও কাছে এগিয়ে যায়। একদম রাজিতার মুখের সামনে গিয়ে বলে, জোর করে কি করলাম মিসেস? রাজিতা এক ধাক্কায় আনানকে সরিয়ে দিয়ে বলল, কিছুই করতে পারেন না। একদম আমার কাছে আসবেন না। কাছে আসলে কিন্তু আমি। আবার কি কলমাটা করবে নাকি? বলেই হো হো করে হেসে ওঠে আনান। তুমি কি ভেবেছ, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছি বলে তোমার রূপের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে? মোটেও না। আমার জন্য কত মেয়ে পাগল, আর আমি কেন তোমার মতো একটা ক্যাবলা মেয়ের জন্য পাগল হব? নেহা দাদু ওয়াদা করেছিল তোমার দাদুকে, নইলে তোমার দিকে আমি ফিরেও তাকাতাম না। তো কে বলেছে আমার দিকে ফিরে তাকাতে? যেসব মেয়েরা আপনার জন্য পাগল তাদের কাছে যান। তখন তো আবার এটা বলবে না যে ক্যারেক্টারলেস ছেলে। আপনার ক্যারেক্টার কেমন তা তো বুঝেই গেছি। চেনা নেই জানা নেই একটা মেয়ের গায়ে পড়ে ঝগড়া করতে এসেছেন। হেই লিসেন, তুমি অপরিচিত হলেও আজ থেকে আমার বিয়ে করা একমাত্র বউ, আর তোমার জন্য আমি যা করছি শুধুমাত্র একজন স্বামীর দায়িত্ব হিসেবেই করছে। তুমি চাইলে আরও কিছু স্বামীর দায়িত্ব পালন করতে পারি। বলেই আবারও রাজিতার দিকে এগিয়ে যেতে থাকে আনান। রাজিতার ফোলা ফোলা মুখটা একবার লজ্জায় রাঙা হয়ে যায়। 2 হাতে মুখ ঢেকে বলতে থাকে, একদম কাছে আসবেন না। আমি মাত্র অনার্স 2য় বর্ষে পড়া বাচ্চা একটা মেয়ে। আনান হাসতে হাসতে রাজিতার পেছন থেকে বালিশটা নিতে নিতে বলল, অনার্স 2য় বর্ষে পর একটা মেয়ে যে বাচ্চা হয়
তা তো আগে জানতাম না। তোমার থেকে আজ বাচ্চার একটা নতুন সংজ্ঞা শিখলাম। তোমার থেকে দেখছি অনেক কিছু শিখতে হবে আমার। তুমি কি ভেবেছিলে আমি তো বালিশটা নিচ্ছিলাম ঘুমাবো বলে? তুমিও ফ্রেশ হয়ে সব রং চং ধুয়ে আসো। কান্না করতে করতে মুখের একেবারে 13-14টা বাজিয়ে ফেলেছ। আর এসব ঢং মার্কা কাপড় চেঞ্জ করো। কিছু না পেলে দেখো, মা মনে হয় আলমারিতে তোমার জন্য কিছু কাপড় চোপড় রেখেছে। ভয় পেও না, তুমি না চাইলে আমি তোমাকে কোনো কিছুতেই জোর করব না। আমি এমন ধরনের স্বামী নই। রাজিতা লজ্জা পেয়ে বাথরুমে চলে গেল। সেখানে আগে থেকেই দুটো তোয়ালে, দুটো ব্রাশ, আনানের জিনিসের পাশাপাশি মেয়েদের প্রয়োজনীয় সব জিনিসও সাজানো। তার মানে আগে থেকেই কেউ সব সাজিয়ে রেখেছে। রাজিতাদের বাড়িতে বিয়ের জন্য বিশাল আয়োজন করা হলেও এখানে তার ছিটে ফোটাও নেই। নিশ্চয়ই আনান কোনো অনুষ্ঠান করতে দেয়নি। আচ্ছা, ওর আবার নতুন করে কাউকে বিয়ে করার ফান্দি নেই তো? অনুষ্ঠান কেন করেনি? বাবা মায়ের একমাত্র ছেলে, তবুও কোনো অনুষ্ঠান ছাড়া বিয়ে করলো। আনান পেশায় কি করে তাও তো রাজিতা জানে না। শুধু শুনেছিল যে ঢাকায় 2টা বাড়ি আছে, একটা ভাড়া দেওয়া আর একটা ফ্ল্যাটে ওরা থাকে, বাকিগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া। নিজের সম্পর্কে কেন যে সব লুকিয়ে রেখেছে কে জানে। কোনো মাফিয়া টাফিয়াদের সাথে তো আবার জড়িত নেই। এইসব ভাবতে ভাবতে শুনতে পায় যে বাথরুমের বাইরে থেকে আনান ওকে ডাকছে। এই যে আমার বাচ্চা মিসেস, বাথরুমে তো ঢুকে গেলেন, কাপড় কে নেবে? দরজাটা খুলুন, এই কাপড়টা নিয়ে চেঞ্জ করে নিন। আমার তো মনে হচ্ছে যে বাথরুমটা তোমার অনেক পছন্দ হয়েছে, তুমি চাইলে ওখানেও ঘুমাতে পারো। রাজিতা দরজা খুলে কাপড়টা নিয়ে আবারও বন্ধ করে দিতে দিতে বলল, আপনি আসলেই বেহায়া। যতই আমার থেকে দূরে থাকতে বলছি ততই কাছে আসছেন, আবার বলছেন যে আপনি অমন স্বামী না। বলেই খট করে আনানের সামনেই দরজাটা বন্ধ করে দিল। সকালে আনান ঘুম থেকে উঠে দেখে যে রাজিতা ওর পায়ের দিকে মাথা দিয়ে 4 হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রাজিতার পা আনানের গায়ের ওপর তুলে দিয়ে আরামে ঘুমাচ্ছে। আর একটু হলেই তো আনানের লাথি খেয়ে নিচে পড়তে হতো। এত বাজেভাবেও কেউ শুয়ে থাকে নাকি? এই মেয়েটাকে নিয়ে যে কী করবে? কেন যে ওর দাদু এইরকম একটা ওয়াদা করেছিল? ও জীবনেও ওর দাদুকে ক্ষমা করতে পারবে না। ভাবতেই থাকে আনান, আর কাঁথা দিয়ে শরীরটা ঢেকে দিল। আনানের মা এর মধ্যে 2বার কাজের মেয়েটাকে পাঠিয়েছে আনান আর রাজিতাকে ডেকে আনার জন্য। আনান রাজিতাকে ঘুম থেকে না তুলে যেতেও পারছে না। অবশেষে হাতে পানি নিয়ে রাজিতার চোখে মুখে ছিটিয়ে দিল আনান। পানির ছিটায় ধরফর করে লাফিয়ে উঠল রাজিতা। তারপর সামনে পানির গ্লাস হাতে আনানকে দেখতে পেয়ে বলল, কি করছেন এসব? আমার বাচ্চা মহারানের ঘুম ভাঙাচ্ছে। এভাবে কি কেউ কারো ঘুম ভাঙায়? তো কিভাবে ভাঙাবো? আমার তো মনে হয় তোমার ঘুম ভাঙানোর জন্য মাইক আনাতে হবে। যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, কাল থেকে যেন দেরি না হয়। তাহলে নেক্সট টাইম বালতি ভর্তি পানি রেডি থাকবে, বলে দিলাম। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল আনান। খাবার টেবিলে সবাই রাজিতার জন্য অপেক্ষা করছে দেখে লজ্জায় রাজিতার মুখটা এইটুকুন হয়ে গেছে। খাওয়া শেষে রাজিতা ও শাশুড়িকে গিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আমি ওই বাড়িতে কখন যাব আন্টি? তোমার চাচু বলেছিল যে ওনারা তোমাকে নিতে আসবে, কিন্তু আনান। এটুকু বলতেই রাজিতা জোরে বলে উঠল, আমাকে ওই বাড়ি তো যেতে দিবে না নাকি? এইবার আনানের মা হেসে ফেললেন। ধুর পাগলি, আমাদের তোর কি মনে হয়? আমরা কি তোকে কাছে বন্দি করেছি নাকি যে যেতে দেব না? তাহলে আনান বলল যে শুধু শুধু ওনাদের কষ্ট করে আসতে হবে না, আনান নিজেই তোকে নিয়ে যাবে। আমি ওনার সাথে কেন যাব? আমি চাচুর সাথেই যাব। এতক্ষণ আনান রাজিতার কথাগুলো শুনছিল। এইবার বলে উঠল, বেশি কথা বলো না, যদি যেতে চাও তো তাড়াতাড়ি রেডি হয়ে আসো, নইলে কিন্তু আমি আর নিয়ে যেতে পারবো না। রাজিতা মুখ বাঁকিয়ে বলল, কে বলেছে আপনাকে কষ্ট করে নিয়ে যেতে? আমি চাচুর সাথেই যাব। মা, ওকে বলো রেডি হতে, আমার হাতে বেশি সময় নেই। আনানের মা রাজিতাকে ঠেলে রুমের দিকে পাঠাতে পাঠাতে বললেন, যা মা, ওর সাথে বেশি বাজে বকিস না, ও ভালোর ভালো আবার রেগে গেলে। আচ্ছা আন্টি, আমি যাচ্ছি, তবে আজ কিন্তু আসবো না। ও বাসায় সবাই এসেছে, কত মজা করেছে, আর আমি এখানে। আনান এবার রাজিতার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। তোমাকে না বারণ করেছে আমার মাকে আন্টি না ডাকতে? মা ডাকলে কি তোমার মুখ খুলে পড়ে যাবে, নাকি কথা বলে বন্ধ হয়ে যাবে? আচ্ছা, বলবো। বাইরে বলবো বললেও রাজিতা মনে মনে ভাবতে থাকে যে কাল রাতে কি সুন্দর হেসে হেসে কথা বলছিল, আর সকালে উঠেই মুখটা একেবারে রাম গরুরের ছানার মতন গোমরা করে রেখেছে।
কী লোক রে বাবা! ওই আন্টি থুকু মা ঠিকই বলেছে, এর মুড সুইং হয় খুব দ্রুত। রাজিতা গাড়ি থেকে নামতেই ওর চাচাতো বোন নীলা আর রিমি ছুটে আসে। নীলা রাজিতাকে জড়িয়ে ধরে বলতে থাকে, সরি রে, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, আমাকে ক্ষমা করে দিস বোন। এটুকু বলতে না বলতেই তখন আনান গাড়ি থেকে নামলো। তখন নীলা সহ বাকি সবাই হা করে তাকিয়ে আছে আনানের দিকে। কে এই সুন্দর ছেলেটা? আনানকে দেখে কেউ চিনতে পারছিল না, আর সবাই রাজিতার বরকে খুঁজছিল, কিন্তু কোথাও হুইল চেয়ার না দেখে ভাবতে থাকে যে রাজিতার বর আসেনি। কিন্তু নীলার বাবা যখন এসে আনানকে উদ্দেশ্য করে বলল, আনান বাবা, ভিতরে আসো। তখন নীলা আর রিমি এটা ভেবে অবাক হলো যে এই ছেলেটিকে ওর বাবা কী করে চেনে। কথা জিজ্ঞেস করতে যাবে তখন আনান ওর মিষ্টি কণ্ঠে বলল, আমি ভেতরে কি করে যাব বলুন? আপনাদের মেয়ে তো আমাকে রেখে হনহন করে চলে যাচ্ছে। রাজিতা পেছনে ফিরে বলল, আপনার কি পা নেই নাকি হাঁটতে পারেন না যে আমাকে নিয়ে আসতে হবে? রাজিতার চাচা ওকে থামিয়ে দিয়ে বলল, নিজের স্বামীর সাথে অমন করে কথা বলতে হয় না মা। নীলা আর রিমি নিজের বাবার মুখে এই কথা শুনে বুঝে গেল যে ওদের সামনে দাঁড়িয়ে থাকা এই সুন্দর ছেলেটাই রাজিতার বর। কিন্তু সেটা কিভাবে সম্ভব? নীলা যেন নিজের কানকে বিশ্বাস করতেই পারছে না। আনান রাজিতার চাচার সাথে বাসায় ঢুকছিল, তখন নীলা ওর সামনে এসে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। এখানে নয়, একটু পার্সোনাল কথা। এটুকু বলতেই ওর বাবা বললেন, নীলামা শান্ত হ, বাড়ির নতুন জামাই মাত্র আসলো, বাসায় আসতে দে, বসতে দে, একটু রেস্ট করুক, তারপর যা বলার দরকার বলিস। ও তো আর কোথাও চলে যাচ্ছে না। রাজিতার সাথে অন্য সবাই এতক্ষণে বাসার মধ্যে চলে গেছে পুরো ঘটনা শোনার জন্য, আর রাজিতা সবার কাছে ওর সাথে ঘটে যাওয়া কালকের ঘটনাগুলো বলে যাচ্ছে। সবাই সিনেমার কাহিনী শোনার মতন মনোযোগ দিয়ে শুনছে রাজিতার কথা। নীলা ওর বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, তুমি নিজের মেয়ের সাথে এটা কি করে করতে পারলে? আমার যে রজিতা তোমার কাছে আপন পড়ে গেল। ওর বাবা নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বলল, তুই এসব কি বলছিস? আমি নিজেও কিছু জানতাম না এ ব্যাপারে। এসব তো আনান বাবার প্ল্যান ছিল। আমি তো রাজিতার সাথে বিয়ের পর পুরো ঘটনা জানতে পারলাম। বাবা, তুমি কাজটা মোটেও ঠিক করনি। নীলার নিজের বাবার সাথে এমনভাবে কথা বলতে দেখে আনানের প্রচুর রাগ হচ্ছিল, কী বলবে বুঝতেই পারছিল না। দেখুন, আপনি আঙ্কেলকে শুধু শুধু দোষ দিচ্ছেন। আঙ্কেল কালকে আমাকে প্রথম দেখেছেন, উনি নিজে আমার প্ল্যান সম্পর্কে কিছুই জানতেন না, আমি জানতে দিইনি। আর আপনি আমাকে বিয়ে করতে এসে আমারই নিজের চাচাতো বোনকে বিয়ে করে নিয়ে গেলেন, লজ্জা করলো না? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি আপনার ছোট বোনকে বিয়ে করতে নয়, আপনাকে বিয়ে করতে এসেছিলাম। সে তো আপনি নিজেই নিজের বিয়ে ভেঙে দিলেন। হ্যাঁ, ভেঙে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম আপনি। আমি কি একবারের জন্য বলেছিলাম যে আমি হাঁটতে পারি না? তাহলে ওই হুইল চেয়ার? সে তো আমার গালকে হাঁটার কোনো মোড় ছিল না, এজন্য এনেছিলাম। মজা করছেন আমার সাথে? আমার জীবনটা নষ্ট করে দিয়ে মজা লাগছে আপনার? সরি, এক মিনিট। আমি আপনার জীবন নষ্ট করলাম মানে? তাহলে কালকের ওইসব নাটক কি জন্য? দেখুন, বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে, তেমনি আমারও স্বপ্ন ছিল যে হুইল চেয়ারে বসে বিয়ে করতে আসবো। তাহলে সেটা আগে কেন বলেননি? আগে তো বলেছিলাম। কেন, আপনার বাবা আপনাকে বলেনি যে ছেলে যেমনই হোক আপনাকে বিয়ে করতে হবে? আমি তো সেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে যাই হয়ে যাক না কেন বিয়ে করেই যাব। সো বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরেছে। আপনি তো আপনার কথা রাখতে পারেননি। নীলা আর কিছু বলার মতো না পেয়ে নিজের বাবার দিকে আকুল চোখে তাকিয়ে বলল, বাবা, তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। বলেই কান্না করতে করতে ওখান থেকে চলে গেল নীলা। নীলার বাবা আনানের উদ্দেশ্য করে বলল, ওর কথায় কিছু মনে করো না বাবা, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আরে আঙ্কেল, কিছু বলেন না, আপনি কেন ক্ষমা চাইবেন? আমি কিছু মনে করিনি। আনান বাসায় ঢুকতে শুনতে পেল যে রাজিতা কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। রাজিতা সবাইকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে, জানিস তারপর কি হলো? আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর ওই কানা এসে আমার মধুর স্বপ্নে জল ঢেলে দিল। ওর কথা শুনে সামনে সবাই শব্দ করে হাসছে। রাজিতা একটু থেমে আবারও বলল, আরে আমি এমনি জলের কথা বলছি না, সত্যি সত্যি হাতিটা আমার চোখে মুখে পানি ছিটিয়েছে। এটুকু বলতেই আনানের দিকে চোখ গেল রাজিতার। আনানকে দেখেই ও বোবা হয়ে গেল।
রাজিতার চাচাও লজ্জা পেয়ে গেল রাজিতার কথাগুলো শুনে। তারপর রাজিতাকে ডেকে বলল, অনেক গল্প হয়েছে, এবার এদিকে আয়। আনানকে তোর রুমে নিয়ে যা, দুজনে ফ্রেশ হয়ে আয়। রাজিতার অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে এলো, আনানকে নিয়ে রুমে চলে গেল। আনান ফ্রেশ হয়ে রাজিতাকে বলল। তোমার চাচির সাথে দেখা করেছ? রাজিতা জিভ কেটে বলল, দূর, ভুলেই গিয়েছি। ওদের সাথে গল্প করতে করতে মনেই নেই যে ছোট আম্মুর সাথে দেখা করতে হবে। ছোট আম্মু কী যে ভাববে। এই বলেই দৌড়ে ছুটে যেতে লাগলো রাজিতা। আনান পেছন থেকে ডেকে বলল, আস্তে ছোট, পড়ে যাবে তো। আমিও যাচ্ছি, চলো। রাজিতা পেছনে ফিরে আনানকে বলল, আপনি কেন যাবেন? আচ্ছা পাগলি মেয়ে তো, আমি কোথায় এসেছি বলো তো? আমাদের বাসায়। আমার কিছু হয় না। রাজিতা লজ্জা পেয়ে বলল, আপনার শ্বশুর বাড়ি। জি মহারানী, আপনি তো নিজের বাসায় এসে আমার নামে বদনাম ছড়ানো শুরু করেছেন। কি বদনাম ছাড়লাম? ওই যে বলছিলে কানা, হাতি, আরো কি কি যেন বলছো, কে জানে। রাজিতা মুচকি মুচকি হাসছে। আনান আর রাজিতা ওর চাচির রুমের সামনে যেতেই শুনতে পেল যে ওর চাচি বলছে, ওই যে কথায় আছে না, দুধ কলা দিয়ে কাল সাপ পোষা, তো আমিও এতদিন তাই করেছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, যে আজকে আমাকেই ছোবল মারলো। রাজিতাকে দেখে ওর চাচা ওর চাচিকে বলল, আরে, বাসায় নতুন জামাই এসেছে, আর তুমি এখানে কি করছো? যাও, ওদের খেতে দাও কিছু। রাজিতার চাচি মুখটা কালো করে রাজিতার দিকে তাকালো, যেন এক্ষুনি ওকে চিবিয়েই খাবেন তিনি। রাজিতা ওর চাচির এমন রূপের কারণ বুঝে গেছে, কিন্তু আনানের সামনে সেটা প্রকাশ করতে চাইল না। কেমন আছো ছোট আম্মু? বলেই ওর চাচিকে জড়িয়ে ধরলো। ওর চাচি ওকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই আর তোর চাচ্চু যেমন রেখেছিস। ওর চাচির এমন কথায় রাজিতা কি উত্তর দেবে ভাবে পায় না। যে হাসি মুখ আর উচ্ছ্বাস নিয়ে ও ওর চাচির সাথে দেখা করতে গিয়েছিল, তার ছিটা ফোটাও আর নেই। আনান রাজিতার মনের অবস্থা বুঝতে পারল। ও প্রথমেই ওর চাচি শাশুড়িকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তুমি যে কাজটা করলা বাবা, এটা কি মোটেও ঠিক? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমার মেয়েটাকে কেন এভাবে ঠকালে? ঠকালাম কোথায়? আমার মেয়েটাকে কেন বিয়ে করলা না? কেন এমন নাটক করে আমাদের ভরকে দিলে? কেন? আপনাদের ঘরের মেয়েকে তো বিয়ে করেছে, খুশি হননি? উনি আনানের কথার কোনো উত্তর দিলেন না। রাজিতার চাচা ওনার দিকে চোখ গরম করে তাকিয়ে আছেন। তোমরা ফ্রেশ হয়েছো? চলো কিছু নাস্তা করে নাও। রাজিতা, ওকে নিয়ে আয়। রাজিতার চাচি কথাটা বলেই ওখান থেকে চলে যেতে গেলেন। আনান ওনাকে উদ্দেশ্য করে বললেন, আসলে আন্টি, আমরা রাস্তা করে এসছি। রাজিতা আপনাদের দেখতে চাচ্ছিল, তাই নিয়ে আসছিলাম। আমরা এখনই চলে যাব, তাই না রাজিতা? বলেই রাজিতার দিকে তাকায় আনান। রাজিতা বুঝতে পারলো যে এখানে থাকলে ওর চাচি আর ওর চাচাতো বোনদের কথা শুনতে হবে, যা হজম করার মতন ক্ষমতা হয়তো ওর এখন নেই। তাই আনানের সাথে সাই দিয়ে বলল, হ্যাঁ ছোট আম্মু, তোমাদের দেখার জন্য এসেছিলাম, এখন আসি। ওর চাচা বলে উঠলেন, মাত্র আসলি, আর এখনই চলে যাবি? এখন কি আর আমরা ওর কেউ আছি? এত ভালো স্বামী পেয়েছে, শ্বশুর বাড়ি পেয়েছে, ওরাই তো এখন ওর সব। যা, যাবি যখন, আসছিলি কেন? রাজিতার খুব কান্না পাচ্ছে, অনেক কষ্টে তো আটকে রেখেছে। আনান ওর হাতটা শক্ত করে ধরে বলল, আসলে আপনারা কিছু মনে করবেন না, মা বারবার বলে দিয়েছে যেন তাড়াতাড়ি ফিরে। কে নাকি আসবে রাজিতাকে দেখতে, তাই আর থাকতে পারছি না, আরেকদিন এসে থাকবেও। ওর চাচাও আনানের কথায় আজ করতে পেরেছিলেন যে ও রাজিতাকে এখান থেকে কেন নিয়ে যেতে চাইছে। নিশ্চয়ই ওর চাচির বলা কথাগুলো সব শুনেছে, কিন্তু ওর চাচি তো ওনাকে দোষারোপ করছে। উনি কিভাবে বোঝাবেন যে রাজিতার সাথে বিয়ের আগে পর্যন্ত জানতেন না যে আনান পুরোপুরি সুস্থ। আর সবচেয়ে বড় কথা যে রাজিতার এত ভালো একটা বিয়ে হয়েছে, এজন্য ওনার তো খুশি হওয়ার কথা, তা নয়? চাচু, আমরা আজ তাহলে আসি। চাচি, আসি। নীলাপুর রিমি কোথায়? রাজিতার চাচি আর কিছু বলছেন না। উনি নিজেও রাজিতাকে কিছুটা হলেও ভালোবাসতেন, কিন্তু আজ আনানকে দেখার পর কেন যেন উনি রাজিতাকে ওর পাশে সহ্য করতে পারছেন না। যেখানে ওনার মেয়ে থাকার কথা ছিল সেখানেই রাজিতা। আছে ওরা কোথাও, তোরা থাকবি না যখন, তাহলে কিছু একটা নাস্তা করে যা। তোর ছোট আম্মু এত কষ্ট করে রান্না করেছে। রাজিতা হ্যাঁ বলতে যাবে, তখন আনান ওকে কিছু বলতে না দিয়ে বলল, সরি আন্টি, মাত্র কি এসছে,
কথা দিচ্ছে আরেকদিন এসে আমরা সব রান্না টেস্ট করে যাব। আজ আমার একটা কাজ আছে, রাজিদাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আবার একটু বাইরে যাব। বলেই ওর চাচা চাচিকে বিদায় জানিয়ে রাজিতাকে নিয়ে বাইরে চলে আসে। ওর চাচি মূর্তির মতন ঠাঁই দাঁড়িয়ে রইল। ওর চাচা ওদের এগিয়ে দিতে বাইরে আসলো। নীলা আর রিমিকে কোথাও দেখা যাচ্ছে না। রাজিতার খারাপ লাগছে এটা ভেবে যে ওর চাচি ওদের জন্য এত আয়োজন করে রান্না করছে আর ওরা সেটা না খেয়ে চলে আসলো। রাজিতা বারবার পেছনে ফিরে দেখছে। একদিনের ঝড়ে ও সব কিছু এইভাবে শেষ হয়ে যাবে কে জানতো। যারা ওকে ভালোবাসতো তারাই ওকে ভুল বুঝছে, যাদের ও পরিবার ভাবতো তারাই ওকে শত্রু ভাবছে। কেন? ও কি আসলেই এই পরিবারের কেউ ছিল না? সবটাই মিথ্যে মায়ার জাল। গাড়িতে উঠতে যাবে তখন আনানের একটা কল আসলো। আনান কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। তখন রাজিতার নিজের ফোনের কথা মনে পড়ল। কাল থেকে ওর ফোনটা ওর কাছে নেই, এজন্যই তো ওর কেমন খালি খালি লাগছিল। আনানকে উদ্দেশ্য করে বলল, আমার একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি। এখন আর কিছু আনতে হবে না, আঙ্কেলকে বলে তোমার যা যা প্রয়োজন পাঠিয়ে দিতে বলবো। এখন চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি চলে যান, আমি পরে চাচুর সাথে চলে যাব। আনান ধমকের সুরেই বলল, তুমি এখন এইখানে থাকার বায়না ধরছো? সব এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো না? ইউ আর নট ওয়েলকাম হিয়ার এনিমোর। আমাকে দেখার পর কেউ আর তোমাকে পছন্দ করছে না। তুমি কি একেবারে গোছে খুকি নাকি যে কিছুই বুঝো না? রাজিতা আনানের লজিক বুঝতে পারলো। ও তো বোকার মতন এটা ভেবে খুশি হয়েছিল যে আনানকে দেখে ওরা ভীষণ সারপ্রাইজড হবে আর খুশিও হবে, কিন্তু এমনটা হবে তা তো ও বুঝতেই পারেনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুধু ফোনটা নিয়ে আসি। বলেই আবারও বাসার ভেতরে চলে গেল রাজিতা। রাজিতা আবারও বাসায় ঢুকে দেখলো যে সবাই বাইরেই আছে। ও ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে সবার দিকে তাকালো, এই ভেবে যে হয়তো ওরা ওর সাথে কথা বলবে, ওকে থাকতে বলবে, কিন্তু তেমন কিছুই হলো না। সবাই যেন রাজিতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওর চাচ্চু যেন কিছু বলতে গিয়েও থেমে গেল। রাজিতা ফোন নিয়ে সোজা গাড়িতে চলে গেল। এইবার আর চোখের জলটাকে আটকে রাখতে পারলো না। কান্নাগুলো বৃষ্টির মতন ঝরতে লাগলো। চোখের জলগুলো মোছার প্রয়োজনও মনে করলো না। আনানকে দেখে ওর কান্না আরও বেড়ে গেল। ও আনানকে লক্ষ্য করে বলতে লাগলো, আপনি কেন এমনটা করলেন? নীলা আপুকে বিয়ে করলে কি এমন হতো? কেন আমার জীবনের ভালোবাসার মানুষকে এভাবে কেড়ে নিলেন? গাড়ি চলতে শুরু করেছে। আনান বুঝতে পারলো যে রাজিতা অনেক কষ্ট পেয়েছে। আনান রাজিতাকে বলল, তুমি যাকে পরিবার ভাবছো তারা কি আদৌ তোমাকে পরিবার ভাবে? তুমি যাদের আপন মানুষ ভেবে কষ্ট পাচ্ছ তারা কি আদৌ তোমাকে আপন ভাবে? আপনি কি বলতে চাইছেন? আমার চাচু আমাকে ভালোবাসে না, আমার ছোট আম্মু আমাকে ভালোবাসে না। সব দোষ আপনার। আপনার জন্য সবাই আজ আমাকে ভুল বুঝেছে। সবাই ভাবছে যে আমি জেনে শুনে নীলাপুর বরকে কেড়ে নিয়েছি। সবাই এটা কি করে ভাবতে পারলো? রাজিতার কান্নাগুলো যেন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আনান ওকে শান্ত করার চেষ্টা করছে। আমি মানছি সব দোষ আমার। তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আচ্ছা, কয়েকটি বাদ দাও, জাস্ট দুটো প্রশ্নের উত্তর দাও। বলুন, আপনার যত প্রশ্ন আছে বলে ফেলুন। আমার জন্য তো একবারে দরজা বন্ধ হতে চলেছে, শুধুমাত্র আপনার খেয়ালিপনার জন্য। তুমি কি বিয়েটাকে স্বাভাবিকভাবে নিতে পারছো না? এখন আমি তোমার স্বামী, তুমি বারবার এসে বলে কি প্রমাণ করতে চাইছো? আচ্ছা, আপনি আপনার প্রশ্ন করুন। আনান রাগটাকে একটু কন্ট্রোল করে বলল, প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার চাচা চাচি যেখানে নিজের মেয়েদের বিয়ে দিলেন না সেখানে তোমায় কেন জোর করে বিয়ে দিলেন? আর দ্বিতীয় প্রশ্ন, আজ যখন ওনারা সবাই আমার সম্পর্কে সত্যিটা জানতে পারলেন তখন তো সবার অনেক খুশি হওয়ার কথা ছিল। ওনারা খুশি না হয়ে কেন তোমাকে আর তোমার চাচাকে ভুল বুঝছে? প্রশ্ন দুইটা শুনেই রাজিতার কালকের কথাগুলো মনে পড়ে গেল। ওর অন্য দুই বোনের মতো ও নিজেও তো চাচ্ছিল না আনানকে বিয়ে করতে, শুধুমাত্র ওর চাচ্চু আর ছোট আম্মুর অনুরোধে ও বিয়ে করেছিল। আর তারপর থেকে চোখের জলগুলো যেন বাদই মানছে না। আনানের প্রশ্ন দুইটা রাজিতার মনে অনেক বড় একটা দাগ কেটে গেল। আসলে আনান কেন এমন করলো? কেন এমন কথা বলে ওর চাচুদের প্রতি বিদ্বেষ তৈরি করছে? আনান আসলে কে? রাজিতা কিছুটা ভয় পেতে থাকে, কারণ আজকে যেটা হলো তারপর রাজিতার চাচি কখনো ওকে সহজভাবে মেনে নেবে না। ওর চাচিকেও ভালোভাবেই চেনে। রাজিতাকে চুপ করে থাকতে দেখে আনান বলল, কি হলো, এখন চুপ হয়ে গেলে কেন? রাজিতার কান্নাগুলো এখন থেমে গেছে, চোখের জলগুলো ওভাবেই শুকিয়ে গেছে। শুকনো মুখে রাজিতা বলল, আমিও তো আপনাকে বিয়ে করতে চাইনি, তাহলে আমার আর নীলাপুর মধ্যে পার্থক্য কি?
সেটা তোমার না জানলেও চলবে। কেন জানবো না? আমি জানতে চাই। ততক্ষণে রাজিতারা বাসায় পৌঁছে গেছে। আনান রাজিতাকে বলল, মাকে কিচ্ছু বলা দরকার নেই, বলবে যে আমি আর থাকতে দিলাম না তোমাকে, সবার সাথে দেখা করে নিয়ে এসেছে। আমি একটু বাইরে যাচ্ছি, একদম কান্নাকাটি করবেন আর আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বলেই গাড়ির দরজা লাগিয়ে দিতে লাগলো। রাজিতা চেঁচিয়ে বলতে লাগলো, আমার প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনো পাইনি মিস্টার আনান রেদওয়ান। উত্তরের অপেক্ষায় রইলাম। রাজিতা ওর শাশুড়িকে আনানের শিখিয়ে দেওয়া কথাগুলো বলল। ওর শাশুড়ি ওকে বলল, আচ্ছা ভালো হয়েছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। কাল থেকে যে ধকল যাচ্ছে তোর উপর দিয়ে। রাজিতা আচ্ছা বলে নিজের রুমে চলে গেল। ফোনটা চেক করতে দেখলো যে ওর বান্ধবীরা অনেকবার কল করেছে। ওদের সাথে কথা বলার কোনো মুড ওর নেই, কিন্তু একজনের কল উপেক্ষা করার কোনো সাহসও নেই, ওর চাচুর ছেলে নিয়ন ভাইয়া। রাজিতা দেখলো যে ওর নিয়ন ভাইয়া কাল থেকে এখন পর্যন্ত 50 বারের মতন কল করেছে। ও কল ব্যাক করবে কিনা ভাবছে, তখন আবার নিয়ন কল করলো। কলটা রিসিভ করে কাঁপা কাঁপা গলায় হ্যালো বলতে এই উপাস থেকে নিয়ন অস্থির কণ্ঠে বলতে লাগলো, হ্যালো রাজি, কেমন আছিস তুই? কল ধরিসনি কেন আমার? আমি কত চিন্তা করেছিলাম জানিস? কাল কি হয়েছে আমাকে বল। বল, ওরা সবাই আমাকে মিথ্যে বলছে, তোর বিয়ে হয়নি, সব মিথ্যা। বল রাজি, তুই শুধু একবার বল, আমি তোর মুখ থেকে সত্যিটা জানতে চাই। এতগুলো কথা একেবারে শুনে রাজিতা বুঝতে পারছে না যে কি বলবে। ওই বাসায় সবাই ওকে আদর করতো শুধুমাত্র ওর চাচু আর ওর নিয়ন ভাইয়ার জন্য, এটাও ভালো করেই জানে। তারপরেও বেহায়া মনকে জোর করেই বোঝাতে চাইতো যে সবাই ওকে ভালোবাসে। একটু ভালোবাসা পাওয়ার জন্য বোকার মতো চিন্তা ভাবনা করতো। ওকে চুপ থাকতে দেখে নিয়ন ওপাশ থেকে আবারও বলে উঠল, নিশ্চয়ই মা কিছু বলেছে তোকে, নাকি নীলা, নাকি রিমি কিছু বলেছে? তুই আমাকে বল, আমি তো কিছুদিন পরেই আসছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। রাজিতার কান্নাগুলো যেন গলার কাছে এসে আটকে ছিল এতক্ষণ, তাই এবার গলা চিরে বের হয়ে আসলো। নিয়ন ভাইয়া। হ্যাঁ বল, আমাকে কি হয়েছে বল, আমি তো শুনতেই চাচ্ছি। আর হয়তো কিছুই ঠিক হবে না, সব শেষ হয়ে গেছে। আমার সাথে কেন এমনটা হলো? রাজি, তুই চিন্তা করিস না, আমি আসলে সব ঠিক হয়ে যাবে। আমার সত্যি বিয়ে হয়ে গেছে? কথাটা শুনে ওপাশের মানুষটা চুপ হয়ে গেছে। রাজিতা আবারও বলতে লাগলো, আচ্ছা নিয়ন ভাইয়া, ছোট আম্মু কি কখনো আমাকে নিজের মেয়ে হিসেবে দেখেনি? নীলা আপু আর রিমি কখনো আমাকে নিজের বোনের মতো দেখেনি? নাকি আমি শুধু বোকার মতো তাদের আপন ভেবে গিয়েছি? রাজি প্লিজ চিন্তা করিস না, কিছুই হয়নি। আমার পরীক্ষাটা শেষ হলেই যত দ্রুত পারি চলে আসবো। আমি কিছুতেই ওই ছেলেটাকে তোর জীবন নষ্ট করতে দেব না। মায়ের কথা না হয় বাদ দিলাম, বাবা কি করে পারলো এমন একটা ছেলের সাথে তোকে বিয়ে দিতে? আর তোকে বিয়ে দেওয়ার কথা ওরা ভাবলো কি করে? ভাইয়া, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই হয়নি। আনান সম্পূর্ণ সুস্থ। আর এই জন্যই তো ছোট আম্মু আর নীলাপু আমাকে ভুল বুঝছে। তারপর রাজিতা নিয়নকে সবটা খুলে বলল। নিয়নকে সবটা বলার পর রাজিতার নিজেকে কিছুটা হালকা লাগলো। ছোটবেলা থেকেই ওর চাচি বা চাচাতো বোনেরা কিছু বললে ওর চাচা আর নিয়ন ভাইয়া ছিল যারা ওর পাশে থাকতো, ওকে হাসানোর চেষ্টা করতো। অথচ আজ ওর মন খারাপের সময় কেউ ওর পাশে নেই, ওকে হাসানোর মতো কেউ নেই। রাজিতা কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। হঠাৎ মাথায় কারো হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে যে ওর সামনে আনান দাঁড়িয়ে আছে। আনানকে দেখেই রাজিতা তাড়াতাড়ি করে উঠে বসলো। কখন আসলেন? এই তো একটু আগেই। আমাকে ডাকেননি কেন? দেখলাম ঘুমাচ্ছ, তাই আর ডাকলাম না। তা আমার উপর থেকে রাগ কমেছে নাকি এখনো আছে? রাজিতা ঠান্ডা স্বরে বলল, আপনার উপরে রাগ করে কি লাভ? হঠাৎ কথাটা তো পরিবর্তন, এখানে এসে বুদ্ধিশুদ্ধি খুলেছে নাকি? যার কেউ নেই তার আল্লাহ আছে। বলেই রুম থেকে বের হয়ে যাচ্ছিল রাজিতা। আনান ওর হাত টেনে ধরে বলল, কেউ নেই মানে? আমাদের কিছুই মনে হয় না? কি শুরু করছো তুমি? শুরু আমি করেছি নাকি আপনি? আপনি কেন আমাকে বিয়ে করেছেন তার উত্তর আজই দিতে হবে। সময় হলেই উত্তর পেয়ে যাবে। মা ডাকছে, ফ্রেশ হয়ে আসো। আর সবার সামনে যেন না দেখি কোনো সিন ক্রিয়েট করতে। রাজিতা চুপচাপ আনানের কথাগুলো শুনতে লাগলো। আনান বুঝতে পারলো যে রাজিতার মন অনেক খারাপ। ও ভাবলো যে করেই হোক রাজিতার মন ভালো করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষে আনান
আবারও বাইরে গিয়েছিল। রাজিতার সাথে ভালো করে কথা বলেনি, হয়তো রাজিতার কথায় কষ্ট পেয়েছে। রাজিতার নিজের উপরে রাগ হতে থাকে এটা ভেবে যে যেই মানুষটা কাল থেকে আজ পর্যন্ত ওর সাথে এত ভালো ব্যবহার করছে তাকে কিনা কথা শুনিয়ে যাচ্ছে। ও সমস্ত রাগ আনান বেচারার ওপর দিয়ে ছাড়ছে। আনানকে সরি বলা উচিত, এইসবই ভাবছিল। তখনই আনান এসে বলল, সরি, সারাদিন তোমাকে সময় দিতে পারিনি। মা বলল তুমি নাকি রুম থেকে বের হওনি। আপনি কেন শুধু শুধু সরি বলছেন? আমারই তো সরি বলা উচিত। প্লিজ আমার কথা কিচ্ছু মনে করবেন না। আমি জানি তোমার সাথে যা যা হচ্ছে তা মেনে নিতে একটু সময় লাগবে, তাই তোমার কথা কিছু মনে করার প্রশ্নই আসে না। সত্যি আমার উপরে রেগে নেই তো? রেগে থাকলে কি রাগ ভাঙাবে? আগে বলুন, আমাকে মাফ করে দিয়েছেন? কিসের জন্য? এই যে কাল থেকে আমি আপনাকেই ভুল বুঝে যাচ্ছি, অথচ আপনি আমার কত খেয়াল রেখেছেন। তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। শুধুই দায়িত্ব? মানে? না, কিছু না। কথাটা বলেই রাজিতা ভাবে যে কি বলতে কি বলে দিয়েছে। আনান বুঝতে পারলো যে রাজিতা কি বলতে চাচ্ছিল, তাই বলল, একটা বিষয় আমরা না চাইলেও মেনে নিতে হবে যে আমরা এখন স্বামী স্ত্রী। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এগুলোর জন্ম দিতে হবে। জানি না তুমি আমাকে কি ভাবছ, তবে আমি আনান ছেলেটা অতটাও খারাপ নয় তুমি যতটা ভাবছো। রাজিতা যাকে এত কথা শোনাচ্ছে সে এখনও ওকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভেবে অবাক হয়ে যায়। আসলে এই মানুষটা মনে হয় অনেক ভালো। এত কিছুর পরেও ওর শুধু রাজিতার প্রতিই খেয়াল। দুদিনেই মানুষটার প্রতি কেমন একটা মায়া জন্মে গেছে রাজিতার। আনানের মায়াবী মুখটার দিকে তাকাতেই লজ্জায় মাথা নুইয়ে নেয় রাজিতা, কারণ আনান ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু মানুষ আছে যারা সামনের মানুষটিকে না দেখে কথা বলতে পারে না। আনানও হয়তো ওই ধরনের হবে। রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আমাকে তুমি এখনো বিশ্বাস করতে পারছো না? তুমি বলেছিলে না যে তুমিও রাজি না থাকা সত্ত্বেও আমি কেন তোমাকে বিয়ে করলাম? জানতে চাও? রাজিতা যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেছে। আমতা আমতা করে বলল, আপনার ইচ্ছে হলে বলতে পারেন, আমি আর জোর করব না। নিজের মানুষেরা যেখানে বিশ্বাসের মূল্য রাখে না সেখানে। এটুকু বলেই থেমে গেল রাজিতা। আনান বলল, আচ্ছা, আমাকে এখনো বিশ্বাস করতে বলছি না। তুমি তখন শুনতে চাচ্ছিলে তাই জিজ্ঞেস করলাম। আপনি আমার উপরে রাগ করে আছেন তাই না? সেই অধিকার কি তুমি আমাকে দিয়েছো এখনো? আপনি কি নীলাপুকে বিয়ে করলো এইভাবেই কেয়ার করতেন? রাজিতার মুখে আবারও নীলা নাম শুনে আনান এবার একটু ছুটেই যায়। দেখো, তোমাকে বারবার বলছে যে এখন আমরা স্বামী স্ত্রী, সো বারবার তুমি অন্য কাউকে টেনে এনে কি প্রমাণ করতে চাইছো? আপনি আর সারাদিন কোথায় ছিলেন? রাজিতা কথা ঘোরাচ্ছে বুঝতে পেরে আনানো আর কিছু বলল না। এক বিষয় নিয়ে বারবার কথা বলতে ভালো লাগছে না। কাজ ছিল একটু। আর একটা কথা যদি মনে করো আমি তোমার উপর রেগে আছি আর রাগ ভাঙাতে চাও তো তৈরি হয়ে নাও, একটু বাইরে যাব। যদি তুমি চাও তো। বলেই রুম থেকে বের হয়ে গেল আনান। রাজিতা ভাবলো যে আনান নিজ থেকে যখন বলেছে তখন বাইরে থেকে একটু ঘুরে আসলেই ভালো লাগবে। সারাদিন একা একা রুমের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছেও। রাজিতা মেরুন রঙের একটা সালোয়ার কামিজ পরলো, হালকা মেকআপের সাথে খোলা চুল। বেশ লাগছে দেখতে। রাজিতার খুব ইচ্ছে চুল বড় করার, কিন্তু ঘাড় থেকে কিছুটা নেমেই যেন চুলগুলো বড্ড চেতি হয়ে যায়, আর বড় হয় না। তার উপরে হালকা কার্লি। রাজিতার হঠাৎ ওর বাসার কথা মনে হতেই মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসার কথা ভাবছিল তখন হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে যে ওর বান্ধবী নেহা কল করেছে। বেচারি কাল থেকে কল করে যাচ্ছে, কথা বলতে ভুলেই গিয়েছিল। কল রিসিভ করতে ওপাশ থেকে একটা রাগী তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। বান্দরনি, কাল থেকে কল করছি, কল ধরিস না কারোরই। আমি তো ভাবলাম মরে টরে গিয়েছিস, খয়রাতি খাওয়ার প্ল্যান করছিলাম। আরে কান ফাটিয়ে ফেলবি নাকি? আসতে বল, আমি শুনতে পাচ্ছি। ব্যস্ত ছিলাম খুব, তাই কল ধরতে পারিনি। বোনের বিয়েতেই এত ব্যস্ত? নিজের বিয়ে হলে তো তোকে মোম হারিকেন কিছু লাগিয়েও খুঁজেই পাওয়া যাবে না দেখছি। আচ্ছা কি বলবি বল, আমি আবার একটু বাইরে যাব। কথা বলতে দেখেই আনান চলে এসেছে রুমে। রাজিতাকে ফোনে কথা বলতে দেখে বিছানায় শুয়ে পড়ল। ভাবলো রাজিতার কথা শেষ হওয়া পর্যন্ত একটু রেস্ট নেওয়া যাক। আনানকে দেখে রাজিতা একটু অস্বস্তি বোধ করতে লাগলো। আচ্ছা পরে কথা বলবো। কিন্তু ওপাশ থেকে নেহার ফোন রাখার কোনো তাড়া নেই। ও বলেই চলেছে, আরে আজ কি যে হয়েছে তুই শুনলে হাঁ হয়ে যাবি। আমাদের ডিপার্টমেন্টে একটা নতুন স্যার জয়েন করেছে। সে কি দেখতে! তুর্য স্যার আর কি, তার চাইতেও ডাবল হ্যান্ডসাম।
সে গাড়ি থেকে যখন নামলো, দেখার মতো একটা পরিবেশ। আশেপাশে যারা ছিল আমার মনে হয় সবাই অবাক হয়ে গিয়েছিল। ক্যাম্পাসে এখন তুর্য স্যারের ফ্যান ফলোয়ার কমে যাবে দেখছিস। তুই নিজেও তুর্য স্যারকে বাদ দিয়ে ওই স্যারের প্রেমে পড়ে যাবি। নেহা, আমি তোর সাথে পরে কথা বলবো নে। আরে আমার কথা তো শেষ করতে দে। হ্যালো হ্যালো। নেহা হ্যালো হ্যালো করছিল, কিন্তু তার আগেই রাজিতা কল কেটে দিল। ওদের ভার্সিটির তুর্য স্যার অনেক মেয়ের ক্রাশ, রাজিতার কাছেও ভালো লাগে, তবে ওইভাবে না। উনি আবার রাজিতাদের ডিপার্টমেন্টের স্যার নয়। আমার নিজের স্বামী এত হ্যান্ডসাম, এখন তো আর আমাকে অন্য কাউকেই দেখতে হবে না। একে ভার্সিটির টিচার হিসেবে জয়েন করিয়ে দিলে দেখা যাবে সব মেয়ে চোখ ফেরাতেই পারবে না। ভাগ্যেই শুনি আমাদের ভার্সিটির টিচার না, না হলে বদ মেয়েগুলো নজর দিয়ে দিত। এইসব ভাবতেই হাসি পায় রাজিতার। যাকে এ পর্যন্ত স্বামী হিসেবে মানতে পারেনি তাকে নিয়ে কী সব ভাবছে। রাজিতাকে একা একা হাসতে দেখে আনানুর সামনে গিয়ে বলল, একা একা হাসবে নাকি? আমাকে হাসির সঙ্গী বানাবে। রাজিতা চমক ভেঙে বলল, না মানে আমার এক বান্ধবী কল করেছিল তাই। তোমার জন্য ড্রেসটা সুন্দর লাগছে, নাকি ড্রেসটার জন্য তোমাকে সুন্দর লাগছে বুঝতে পারছি না। আমার প্রশংসা করছেন নাকি ড্রেসের, আমিও তা বুঝতে পারছি না। মহারানী তৈরি হলে চলুন যাওয়া যাক। আর কত ওয়েট করাবেন? জি চলুন। সন্ধ্যা কেটে রাতের অন্ধকারে সব কিছু গ্রাস হতে শুরু করেছে, কিন্তু শহরে তার ছিটে ফোটাও নেই। আনান গাড়ির দরজা খুলতে যাচ্ছিল, তখন রাজিতা বলল, এখন কোথায় যাবেন? আমি তো চাচ্ছিলাম তোমায় কিছু শপিং করানোর জন্য মরণে যেতে। তুমি কোথায় যেতে চাও বলো, সেখানেই নিয়ে যাব। প্রথমে এই গাড়ি ছাড়ুন। মানে? রিক্সায় ঘুরবেন? রাতের শহরটা রিক্সায় ঘুরে দেখার মজাই আলাদা। ঘুরবেন? তুমি চাইলে ঘুরতেই পারি। তুমি ঘুরেছের আগে কখনো? হ্যাঁ, আমরা তো মাঝে মধ্যেই ঘুরতাম। আমরা মানে? আমি, রিমি আর নিলয় ভাইয়া। নীলা আপু মাঝে মধ্যে যেত আমাদের সাথে। আমার সাথে ঘুরতে ভালো লাগবে তো? আপনি এত প্রশ্ন করছেন কেন? গেলে চলুন, আর না হলে। রাজিতাকে থামিয়ে দিয়ে আনান একটা রিক্সা ডেকে দুজনেই রিক্সায় অনেকক্ষণ ঘুরল। রাজিতার কাছে আনানকে এখন আর অপরিচিত লাগছে না, ওর সাথে ঘুরতে ভালোই লাগছে। একটা পার্ক দেখে রাজিতা আনানকে বলল ওখানে নেমে ঘুরতে। রাজিতা আর আনান দুজনেই চুপচাপ পাশাপাশি হাঁটছে। আনান রাজিতাকে বলল, তোমার হাতটা একটু ধরা যাবে না? মানে সবার মতো নতুন বউয়ের হাতটা ধরে হাঁটতাম। আমার খুব ইচ্ছে ছিল বউয়ের হাত ধরে পার্কে ঘুরে বেড়াবো। আর যখন বলতেই রাজিতা আনানের দিকে হাত বাড়িয়ে দিল। আনান রাজিতার হাতে হাত রাখতেই রাজিতার মনে হলো যে এই মানুষটাকে হয়তো বিশ্বাস করা যায়। নিজেকে অনেক মুক্ত লাগছে, সারাদিনের বিষণ্ণতাগুলো যেন ওকে ছেড়ে চলে যেতে শুরু করেছে। রাজিতা আনানকে উদ্দেশ্য করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? এখনো জিজ্ঞেস করে কথা বলতে হবে? না মানে আপনার সম্পর্কে তো আমি তেমন কিছুই জানি না, তাই। কে জানতে চাও বলো। আপনি কি করেন, মানে আপনার পেশা? সব রেখে তুমি আমার পেছনেই কেন পড়লে? অন্যান্য মানুষ সাধারণত পছন্দ অপছন্দ ইচ্ছে অনুযায়ী এসব সম্পর্কে জানতে চায়, আর তুমি প্রথমে পেশা জানতে চাচ্ছ কেন? জানতে ইচ্ছে হলো তাই। আপনি যদি না বলেন সেটা আপনার ব্যাপার। রাগ করলে নাকি? আসলে এটা বলা যাবে না, ওটা তোমার জন্য সারপ্রাইজ। অন্য কিছু জিজ্ঞেস করো। আপনাদের এখানে যখন আছি আস্তে আস্তে সব জানতে পারবো। আমার সম্পর্কে জানার খুব আগ্রহ দেখছে। সব কিছু ছেড়ে যার কাছে চলে আসলাম তার সম্পর্কে না জানলে হয়? রাজিতার স্বাভাবিক আচরণ দেখে আনানের অনেক ভালো লাগছে। আনানের মা বাবাও অনেক খুশি হয়েছেন যে ছেলে আর ছেলে বউ একসাথে ঘুরতে বেরিয়েছে। আনানের মা বাবার ব্যবহারে রাজিতা মুগ্ধ। ওনারা রাজিতাকে একদম আপন মেয়ের মতো দেখছে। রাজিতা যখন আনানের মাকে মা বলে ডাকছিল, উনি মনে হয় আবেগে খেতেই ফেলল। আনানের মিশন কমপ্লিট। রাজিতা সবার সাথেই হেসে খেলে কথা বলছে, আনানের মায়ের সাথেও গল্প করছে। এসব দেখে আনানের অনেক ভালো লাগছে। রাজিতার পছন্দ অপছন্দ বিভিন্ন বিষয় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত আনানের মায়ের সাথে গল্প করলো। রাজিতার গল্প থামানোর কোনো নাম গন্ধ না পেয়ে আনানের মাই বলল, অনেক রাত হয়েছে মা, যা এবার গিয়ে শুয়ে পড়, কাল নাকি আবার ভার্সিটি যাবি আনু বলল। রাজিতা খুশিতে যেন লাফিয়ে উঠল। উনি বলেছে কাল ভার্সিটি যেতে দিবে। তুই চাইলেই হবে, ওকে তোর ব্যাপারে না করানোর কিছু হলে শুধু আমাকে এসে বলবি, বাকিটা আমি দেখব। রাজিতা কিছুটা লজ্জা পেয়ে বলল, আচ্ছা মা, আসি তাহলে।
কালকে তো সকালে উঠতে হবে, তাহলে আমাকে ডেকে দিবেন একটু। আরও থাকতে আবার আমার ডাকা লাগে নাকি? ওই ডেকে দিবি দেখিস। আনান ডেকে দেবে মনে হতেই ওর সকালের কথা মনে পড়ে গেল। মুখে পানি ছিটিয়ে কেউ ঘুম ভাঙায়। রাজিতা রুমে ঢুকতেই আনান বিছানায় শুয়ে শুয়ে বলতে লাগলো, দরজা লক করে দিও। রাজিতা দরজা লক করতে করতে বলল, আবার কে ফোন করেছিল? চাচুরা কেউ, নাকি নেহা, নাকি মালিহা? তাদের কেউই না। রাজিতার চাচুরা কেউ ফোন করেনি শুনে রাজিতার মনটা আবারও খারাপ হয়ে গেল। ও সারাদিন আশায় ছিল যে অন্তত ওর চাচু ওকে একবার কল করে খোঁজ নেবে, মেয়েটা কেমন আছে না আছে। ওর চাচু এতটা নিষ্ঠুর কিভাবে হলো? রাজিতার হাতে ফোনটা দিতে দিতে খসখসে গলায় বলল, এত রাতে নিয়ন ভাই কেন কল করেছে? নিয়ন ভাইয়া শুনে রাজিতা যেন কিছুটা খুশি হলো। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করতে করতে আনানকে উদ্দেশ্য করে বলল, আমাকে ডাকেননি কেন? এতটা জরুরি জানতে পারলে অবশ্যই ডেকে নিতাম। আমি তো ভাবলাম। আর কিছু বলার আগেই রাজিতা হ্যালো বলতে বলতেই ব্যালকনিতে চলে গেল। আনান শুধু বারবার ঘড়ি দেখছে। পুরো 23 মিনিট 45 সেকেন্ড পরে রাজিতার রুমে আসলো। ওর মুখের হাসিটুকু বলে দিচ্ছে যে ও কী পরিমাণ খুশি। আমি পাশে থেকেও এতটা খুশি রাখতে পারছি না, আর ওই নিয়ন ব্যাটা 1000 মাইল দূরে থেকেই মুখে হাসি ফুটিয়ে তুলছে। স্বামী থাকতে এত রাতে অন্য মানুষের সাথে কথা বলতে হবে, বিবেকে একটু বাঁধলো না? কি মেয়ে রে বাবা! আনহান মনে মনে ওইসব ভাবছিল। তখন রাজিতা ওর পাশে শুয়ে পড়লো আর বলতে লাগলো, জানেন 2 মাস পরে নিয়ন ভাইয়া দেশে আসছে। ওনার থিসিস পেপার প্রায় কমপ্লিট। কতদিন পর ভাইয়াকে সরাসরি দেখব। ভাইয়া যখন বাইরে যায় তখন আমার এইচএসের টেস্ট পরীক্ষা চলছিল। কতদিন হয়ে গেছে? রাজিতার মুখে নিয়ন ভাইয়ার গল্প শোনার কোনো ইচ্ছেই আনানের নেই। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। নাকি বালতি ভর্তি পানি দিয়ে এখন রেডি করে রাখবো? আচ্ছা বাবা, ঘুমাচ্ছি। তারপর একটু চুপ থেকে রাজিতা আবারও বলল, ধন্যবাদ কাল আমাকে ভার্সিটিতে যেতে দেওয়ার জন্য। কাল রাতে ঘুম হয়েছিল। আসলে আমার ঘুমানো এত বাজে, আপনার কষ্ট হবে না তো? আনান চোখ বন্ধ করেছিল। রাজিতার কথা শুনে পাশ ফিরে শুতে শুতেই বলল, বিয়ে যখন করেছি এটুকু কষ্টতে সহ্য করতে হবে। এখন বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো। আনান গাড়িতে আসতে বলেছিল, কিন্তু রাজিতা অনেক অনুরোধ করে বাসে করে ভার্সিটি আসলো। বইপত্র কিছুই সাথে নেয় নাই। দোকান থেকে একটা খাতার কলম কিনে ব্যাগে ঢুকিয়ে রাখলো, যদি প্রয়োজন হয়। রাজিতার চাচু সকালে ফোন করেছিল, এই কারণে আজ ওর মনটা অনেক ভালো। আনন্দের বাসা থেকে রাজিতার ভার্সিটি অনেকটা দূরে। রাজিতা ভাবছে যে এত দূরে প্রতিদিন এসে ক্লাস করাটা তো কষ্ট হয়ে যাবে। রাজিতা ক্লাসে ঢুকতেই নেহা আর মালিহা ওকে ঘিরে ধরলো, যেন কতকাল পরে ও ক্লাসে এসেছে। নেহা ওর কাছে এগিয়ে এসে বলল, কাল ওইভাবে কল কেটে দিলি কেন? আমার পুরো কথাটাই তো শুনলি না। তুই ভাবছিস আমি মিথ্যা বলছি, কিন্তু স্যারকে দেখলেই তুই বুঝতে পারবি যে আমি এক ফোঁটাও মিথ্যা বলিনি। রাজিতা হঠাৎ দেখতে পায় যে ওর চাচু দাঁড়িয়ে আছে ওদের ফ্যাকাল্টির নিচে। ও হুট করে কাউকে কিছু না বলে নিচে চলে আসে ওর চাচুর সামনে। সকাল সকাল ওর চাচুকে দেখে রাজিতা তো ভীষণ খুশি। ক্যাম্পাসে না হলে হয়তো ও কান্নাই করে দিত, এমন একটা অবস্থা তার। ওর চাচু ওকে আসতে দেখে বলল, কেমন আছিস মা? কাল ওভাবে চলে আসলি। সকালে ফোনে কথা বলেও ভালো লাগছিল না। ওই বাসায় যেতেও মন চাচ্ছিল না এত কিছুর পর। তুই যখন বললি যে ভার্সিটি আসবি, তাই চলে আসলাম তোর মুখটা এক নজর দেখার জন্য। রাজিতা দেখলো যে ওখানে চারপাশে অনেক লোকজন, তাই ওর চাচাকে নিয়ে মাঠের পাশে একটা বেঞ্চিতে গিয়ে বসলো। তারপর বলল, কাল ওখান থেকে আসার পর আমার ভালো লাগছিল না। ছোট আম্মু কি খুব রাগারাগি করেছে কাল? তুই চলে আসার পর আরও ভীষণ রেগে গিয়েছিল। আনান তোকে ওভাবে নিয়ে আসলো। চাচু, আমি তো আসতে চাচ্ছিলাম না, কিন্তু আনান ঠিক কাজই করেছিল। তুই থাকলে তোর চাচি হয়তো আরও অনেক কথা শোনাতো তোদের। সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বলতো। নতুন জামাই অমন পরিবেশে কি করে থাকতো বল? সেটা ঠিক, ওই জন্য আমিও চলে আসলাম। আনান যে কী ভাবছিল কে জানে। নতুন জামাই শ্বশুরবাড়ি গিয়েছিল শখ করে, অথচ এত কিছু শুনতে হলো। আমি নিজেও কত কথা বলে দিয়েছি। মা, তুই ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করিস না। এখন ওইটাই তোর নিজের বাড়ি। আমার জানা মতে তোর শ্বশুর খুব ভালো একজন মানুষ, আর আনান তো তারই ছেলে। হ্যাঁ চাচু, ওনার অনেক ভালো মানুষ। 2 দিনই আমাকে আপন করে নিয়েছে।
তো চাচিকে নিয়ে বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নীলাও সব ভুলে যাবে হয়তো, কিছুদিন একটু মাথা গরম থাকবে। না চাচু, আমি কিচ্ছু মনে করিনি। আমি তো জানি কে কেমন, কিন্তু আনান, ও তো অন্য কিছু ভাবছে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু ওদের সাথে মানিয়ে চলবি, আমি যেন কোনো কমপ্লেন না শুনি। তুমিও আমাকে নিয়ে আর চিন্তা করো না। চিন্তা আবার করব না? তোকে বিয়ে দেওয়ার সময় মনে হচ্ছিল যে কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তুই হয়তো ভাবছিস যে নিজের মেয়েদের রেখে তোকেই কেন আনানের ঘাড়ে চাপিয়ে দিলাম। আসলে আমি নীলা আর রিমিকে অনেক বুঝিয়েছি, ওরা নিজের মেয়ে হয়েও আমার কথা একবারও ভাবেনি। আমি তোকে কোনো ঝামেলায় ফেলতে চাইনি। চাচু, যা হয়েছে তা তো হয়েই গেছে, তুমি এসব নিয়ে আর ভেবো না। না রে মা, আমি চাই না তুই তোর চাচুকে এভাবে ভুল বোঝ। তোর চাচি বলেছিল যে তোকে যে আমি এত আদর করি, তুইও নাকি আমার কথা ভাববি না। আমিও বড় মুখ করে বলেছিলাম যে তুই অবশ্যই আমার কথা রাখবি, আর এই কারণেই আমি তোকে জোর করেছিলাম রে মা। আচ্ছা, এখন তো তুমি খুশি নাকি? খুশি মানি, তোকে বিদায় দেওয়ার সময় আমি যখন জানতে পারলাম যে আনান পুরোপুরি সুস্থ, তখনই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন কিছু বলিনি যে সবাই ওইটা নিয়ে কানাঘোষা শুরু করে দেবে। এমনিতেও তো কানাঘোষা কম হচ্ছিল না। কালকেই তোর চাচি আর নীলা যেমন করলো, সেদিন হলে তো তোর বিদায় হতো না হয়তো। সারা জীবন তোকে নিয়ে আমার অনেক চিন্তা ছিল, তা এখন দূর হয়ে গেছে। জানি না আনান কেমন ছেলে, তবে তুই চাইলে তার স্থান করে নিতে পারবি, এটা আমি খুব ভালো করেই জানি। চাচু, তুমি খামোখা চিন্তা করছো। বললাম তো, আনান খুব ভালো ছেলে। আর ছোটবেলা থেকে আমি অধিকার আদায়ের যে যুদ্ধ করে এসেছি, এবার মনে হয় তার অবসান হয়েছে। আমি না চাইতেই ওনারা আমাকে এত ভালোবেসে, এই ভালোবাসাগুলো আমি কি করে হারাতে দিই বলো? হ্যাঁ মা, যাই হয়ে যাক না কেন তোকে ভালো থাকতে হবে, তোর লড়াই তোকেই লড়তে হবে। আমি আজ আছি তো কাল নেই, এখন ওরাই তোর আপনজন। আর কাউকে আপন ভাবতে খুব ভয় হয় চাচু। কে কখন কিভাবে ধাক্কা দেবে কে জানে। তুই একাই এসেছিস? মানে? না মানে, আনান তোকে একা আসতে দিল? আসতে আবার তাই নাকি? আমার শাশুড়িকে বলে কয়ে একা এসেছি। কাজটা কি তুই ঠিক করেছিস? আমার বান্ধবীরা সবাই জানে যে আমার বোনের বিয়ে হলো, সেখানে এত নাটকীয়ভাবে আমার বিয়ে হয়েছে। জানলে ওরা আমাকে নিয়ে মজা করা শুরু করবে। তাই আমি চাচ্ছি না যে আমার বিয়ের কথাটা সবাই এভাবে জানুক। সময় সুযোগ বুঝে ওদের বলে দিব আমার বিয়ের কথা। তাই বলে তুই কারো কথা না শুনে একা একা চলে আসবি? কাজটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, নেক্সট টাইম আর এই ভুল করব না। এবার খুশি? দেখ, আমি শুধু চাই যে তুই এখন ওদের সাথে মানিয়ে থাক, ভালো থাক, খুশি থাক। রাজিতা ওর চাচার সাথে কথা বলতে বলতে ক্লাসের কথা ভুলেই গেছে। হুট করে ওদের সামনে কিছুটা দূরে থেকে মালিহা বলতে লাগলো, কি রে, তুই এখানে কি করছিস? একটা ক্লাস অলরেডি শেষ, এতবার কল করলাম, কল ধরলি না কেন? এসব বলতে বলতে মালিহা ওর চাচাকে দেখতে পেয়ে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলো। ওর চাচা মাঝে মধ্যেই আসে বলে মালিহা আগে থেকেই জেনে। ওর চাচা রাজিতাকে বিদায় জানিয়ে চলে গেল। রাজিতা ফোন বের করতেই দেখলো যে আনানের মা কয়েকবার কল করেছিল। ক্লাস করার জন্য ফোন সাইলেন্ট করে রেখেছিল বলে দেখতে পায়নি। মালিহার সামনে তো আর কথাই বলা যাবে না, তাই মালিহাকে পাঠিয়ে দিয়ে বলল যে ও একটু পরে যাবে। একটু নিরিবিলি জায়গা দেখে ওর শাশুড়িকে কল করলো। কল রিসিভ করে ওর শাশুড়ি বলতে লাগলো, কি রে মা, কল ধরছিস না কেন? গিয়ে আমাকে একবার জানাবি না? আমি কত চিন্তা করছিলাম যে আনানের ইচ্ছার বিরুদ্ধে পাঠিয়ে তো দিলাম একা, আবার ঠিক মতো পৌঁছলো কিনা। আনান তো আমার উপর রাগ করে বেরিয়ে গেল। খুব বেশি রাগ করেছে? মনে তো হলো তাই। আর তুই নাকি ক্লাসে যাসনি, তাই তো আমার আরো বেশি চিন্তা হচ্ছে। আসলে চাচু এসেছিল তো তাই। আমি ক্লাসে যাইনি মানে? কথা আপনাকে কে বললো? আনান ফোন করেছিল, তোকেও নাকি কয়েকবার ফোন করেছে, তুই ফোন তুলিসনি। আমাকে ফোন করেছে? উনি কি আমার ক্যাম্পাসে এসেছে? হ্যাঁ, তোকে ওর সাথে যাওয়াটাই উচিত ছিল, আমিও বোকার মতো তোকে একা পাঠিয়ে দিলাম। রাজিতা কি বলবে ভেবে পাচ্ছে না। আনান কেন ওর ভার্সিটিতে এসেছে? ওর এত কেয়ার করে নাকি সন্দেহ? যাই হোক, ওর বান্ধবীরা যদি জানতে পারে যে ওর স্বামী ওর খোঁজে ভার্সিটিতে চলে এসেছে, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে।
আর সব থেকে বড় কথা, ওরা তো জানেই না যে রাজিতার বিয়ে হয়ে গেছে। ওপাশ থেকে ওর শাশুড়ি কি যেন বলছিল। রাজিতা বলল, মা এখন ফোনটা রাখি, দেখি আপনার ছেলে কোথায়। আচ্ছা ঠিক আছে। রাজিতা কয়েক পা হাঁটতে দূর থেকে আনানকে দেখতে পেল। কফি কালারের একটা কোট পরেছে, এক হাত পকেটে আর এক হাত থাকা ঘড়িটা বারবার দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে। রাজিতা বুঝতে পারলো যে আনান ওকেই খুঁজছে। রাজিতা আনানের সামনে গিয়ে আনানের হাত ধরে টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে গেল। এমন আচমকা কেউ হাত ধরে টেনে নিয়ে গেলে যে কারোই অবাক হওয়ার কথা। আনানও অবাক হয়ে গেছে রাজিতার ব্যবহারে। আনান যেন ছোট্ট বাচ্চার মতন ওকে ফলো করছে। ব্যাপারটা বুঝতে আনানের একটু সময় লাগলো। বোঝার সাথে সাথেই আনান রাজিতার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। ও কিছু বলার আগেই রাজিতা বলল, সরি, আমি আসলে বুঝে উঠতে পারিনি যে আপনারা আমাকে নিয়ে এত চিন্তা করবেন। আমার একা আসাটা আসলে ঠিক হয়নি। তোমার কি সে বোধটুকু আছে? তুমি তো এটাও বুঝতে পারছো না যে আমি যা করছে সব তোমার কথা ভেবেই করছে, তোমার ভালোর জন্যই করছে। আসলে আমাকে গাড়িতে আসতে দেখলে আমার বান্ধবীরা বিভিন্ন প্রশ্ন করতো, তাই। তো আমি কি বলতাম ওদের যে হুট করে আমার বউ? এটুকু বলেই থেমে গেল রাজিতা। আনান বলল, হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? থেমে গেলে কেন? একটা সিম্পল বিষয় বুঝতে তোমার এত সময় লাগে? না মানে আমি চাচ্ছিলাম না যে আমার বিয়ের কথাটা ওরা জানুক। কেন? মানুষের কি বিয়ে হয় না? নাকি তোমার বিয়ে হয়েছে এটা তোমার বান্ধবীরা শুনলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমারও তো মনে হয় আপনিও চান না যে আপনার বিয়ের কথা আপনার রিলেটিভটা কেউ জানুক। রাজিতার কথায় আনান অবাক হয়ে প্রশ্ন করল, মানে? আনানও যে বিয়ের কথা গোপন রাখতে চাইছে এটা বলার পর আনানের এক্সপ্রেশন দেখে রাজিতা যেন বোকা বনে গেল। তাড়াতাড়ি করে বলল, না কিছু না। তুমি তো এটাই চাচ্ছ যে আমার সব রিলেটিভদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই? না আসলে আমি তা বলতে চাইনি। আমি আসলে চাচ্ছিলাম। ওকে, তোমার কথাই থাকবে। যতদিন না আমি সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি ততদিন আমাদের বিয়ের ব্যাপারটা গোপন থাকবে। আমি যত দ্রুত পারি একটা গেট টুগেদার পার্টির আয়োজন করছি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সব কথা তোমাকে শুনে চলতে হবে। প্রতিদিন আমার সাথে ভার্সিটি আসবে আর আমার সাথে বাসে ফিরবে। আচ্ছা। কথাটা বলেই রাজিতা অবাক চোখে তাকায় আনানের দিকে, তারপর বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়ে দেয় আনানের দিকে, প্রতিদিন আপনার সাথে যাবো আসবো মানে? আপনি কি প্রতিদিন আমার সাথে আসবেন? আপনার আর কোনো কাজ নেই? আজ থেকে তো এটাই আমার কাজ। মানে আপনি প্রতিদিন আমার ভার্সিটি আসবেন কেন? এটা কি তোমার একার ভার্সিটি নাকি এখানে তোমার নাম লেখা আছে? না মানে আমি বলছিলাম যে গাড়ি পাঠিয়ে দিলেই তো চলবে, শুধু শুধু আপনি প্রতিদিন কেন আসবেন? ভেবেছিলাম তোমাকে কথাটা বলবো না, সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি সব মাটি করে দিলে। কি মাটি করলাম? ক্লাসে যাওনি কেন? আমি ক্লাসে যাইনি। আপনি কি করে জানলেন? তুমি কার ক্লাস ফাঁকি দিয়েছো জানো? কাল ওরা বলেছিল যে প্রথমেই নাকি নতুন স্যারের ক্লাস আছে, কিন্তু নতুন স্যার। বলেই আনানের দিকে আঙুল তুলে তাকায় রাজিতা। আনান মৃদু হেসে মাথা নাড়িয়ে বলল, এআর এর ক্লাস মিস করেছো। আর আই মিন আনান রেদওয়ান। এই প্রথম মনে হয় তুমি কোনো কিছু সঠিক গেস করতে পারলে। আমার বউটার মাথায় তাহলে কিছুটা হলেও বুদ্ধিশুদ্ধি আছে দেখছি। কিন্তু আপনি কিভাবে সম্ভব? কেন? আমি কি ভার্সিটির টিচার হতে পারি না? আমার যোগ্যতা নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? রাজিতা চারিদিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে থাকে, যোগ্যতার কমতি আছে বলে তো মনে হয় না, তবে অনেক বেশি হয়ে যায়। কি বললে? আর একটু জোরে বলো। নিজে নিজে যদি শুনবে তাহলে বলো দরকার কি? আজ থেকে আমাকে প্রতিদিন আপনার সাথে যাওয়া আসা করতে হবে। কেন, আবার কোনো সমস্যা হলো নাকি? সমস্যা নেই, তবে আপনার কথা দিয়ে কি লাভ হলো যে বিয়ে গোপন রাখবেন? প্রতিদিন আপনার সাথে যাওয়া আসা করলে তো এমনিতেই সবাই জেনে যাবে। আচ্ছা, বিয়ে গোপন রাখতে হবে না, আজ হোক কাল হোক সবাই তো এমনিতে জেনে যাবে। আনান যেন কথাটা শুনে খুশি হয়ে গেল। আরে আমিও তো সেটাই বলছি, এটা লুকিয়ে রাখার কি আছে? আর আমি চাই না আমার একমাত্র বউর দিকে অন্য কেউ নজর দিক। আর আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে মানে? কিছু না। নেক্সট টাইম আমার ক্লাস স্কিপ করলে পুরো অ্যাটেন্ডেন্স 0 দিয়ে দেব। ক্লাসে কেন যাওনি? ক্লাসের কথা মনে হতেই রাজিতা জিভ কেটে বলল, দেখেছেন, আপনার সাথে কথা বলতে গিয়ে নেক্সট ক্লাসের কথাও ভুলে গিয়েছি।
এখন রাজীব স্যারের ক্লাস, এই স্যারের ক্লাস আমি এমনিতেই অনেক মিস করেছি। আজ মিস করলে আমার খবর হয়ে যাবে। আমার ক্লাস শেষ হলে আপনাকে কল করবো নে। আল্লাহই ভালো জানে যে স্যার ক্লাস শুরু করে দিয়েছে কি না। বলতে বলতে ছুটে চলে গেল রাজিতা, আর ফোন বের করে সময় দেখতে লাগলো। আনান পেছন থেকে বলতে লাগলো, আরে আসতে যাও, পরে কি হাত পা ভাঙার ইচ্ছে আছে নাকি? রাজিতার সাথে কথা বলে আনানের সকালের রাগগুলো সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। ওর মাকে কল করে জানিয়ে দিল যে আজ ফিরতে একটু দেরি হবে, আর লাঞ্চ ওরা বাইরেই করে নেবে। রাজিতা ক্লাসে গিয়ে দেখলো যে স্যার ক্লাস শুরু করে দিয়েছেন। ক্লাস শেষে রাজিতা ওর ক্লোজ ফ্রেন্ডদের ডেকে বলল যে, শোনো, তোমাদের একটা কথা বলার আছে। সামথিং ইজ ফিশি। আজ কয়েকদিন তোমার হাবভাব ভালো ঠেকছে না আমার কাছে। আগে বলো, ছেলেটা কে? কথাটা শুনে রাজিতা যে লজ্জা পেয়েছে তা সবাই খেয়াল করলো। এইবার যেন নেহার সন্দেহ তাকেই ওদের সত্যি মনে হলো। ওর আরেক বান্ধবী বলে উঠল, আমাদের ক্যাম্পাসের নাকি বাইরে? মালিহা আবারও বলে উঠল, নাকি সেটেল কেউ? আমাদের রাজিতা তো বেকার কাউকে আর চুজ করবে না। সে তো আবার বেকারদের খুব অপছন্দ করে। রাজিতা ওদের থামিয়ে দিয়ে বলল, তোরাই কথা বলে যাবি নাকি আমাকেও একটু কিছু বলতে দিবি? পাশ থেকে ওর আরেক বান্ধবী বলল, আরে বান্ধবী বল, আমরা শুনছি। এই তোরা একটু চুপ কর তো। তোরা যা ভাবছিস তা নয়, আসলে সেদিন আমার বিয়ে হয়ে গেছে। কথাটা শেষ হতে না হতেই যেন ওরা সবাই চেঁচিয়ে উঠল। ওদের চেঁচানো শুনে ক্লাসের মধ্যে থাকা বাকি সবাই ওখানে এসে পড়ল কি হয়েছে তা দেখার জন্য। মালিহা চেঁচিয়ে বলতে লাগলো, আমাদের মধ্যকার একটা তারকা আকাশ থেকে খসে মাটিতে পড়ে গেছে, তার জন্য তোমরা সবাই দোয়া করো। সত্যি বলছিস নাকি আমাদের সাথে ফান করছিস? ততক্ষণে ক্লাসে থাকা সবাই ব্যাপারটা জেনে গেছে। রাজিতা লজ্জায় মাখা কণ্ঠেই বলল, এটা মজা করার কোনো বিষয় নয়, সত্যিই বলছি। কেমনি কি ভাই? আমরা কিছুই জানতে পারলাম না। অন্তত আমাদের জানালে তো পারতি। আরে আমি নিজেই তো জানতাম না। আমাদের বোকা বানাচ্ছ না? আমরা কোন যুগে বাস করছি তা ভুলেই যেও না। এই যুগে বিয়ে ঠিক হওয়ার পর জানানোর জন্য কি হাতি ঘোড়ায় চড়ে যেতে হয় নাকি? একটা কল বা মেসেজ, ব্যাস। আরে নীলাপুর বিয়েতে চাচু আমার জন্য সারপ্রাইজ রেখেছিল। আসলে বিয়েটা নীলাপুর নয়, আমার ছিল। আমিও সেই দিনই জানতে পারলাম। রাজিতা ভাবলো যে যাক, ওদের বোকা বানানো গেছে। সত্যিটা ওদের জানালে বিভিন্ন প্রশ্ন শুরু করবে। আর ওর শান্তি লাগলো এটা ভেবে যে ওর বান্ধবীদের সত্যিটা জানাতে পেরেছে। নইলে অত বড় একটা মিথ্যে চেপে রাখলে ও দম বন্ধ হয়ে মারাই যেত। ওরা সবাই তো বিয়ের ছবি দেখার জন্য পাগল হয়ে গেল। কেউ কেউ বলল বরের ছবি দেখবে, বিয়ের ছবি দেখবে, বর কী করে, ট্রিট দাও তাড়াতাড়ি। চারিদিক থেকে এক একজন এক এক কথা বলতে লাগলো। ভাগ্যিস তখন ক্লাসের স্যার চলে এসেছে, তাই রাজিতা আপাতত বেঁচে গেল। ক্লাস শেষ হতেই রাজিতা তাড়াতাড়ি বের হয়ে আসলো ক্লাস থেকে। আনানকে কল করে তাড়াতাড়ি আসতে বলল। আনানের আজ আর কোনো ক্লাস ছিল না, তাই রাজিতা ফোন করতেই বের হয়ে গেল। রাজিতা গাড়িতে ওঠার সময় আশেপাশে তাকিয়ে দেখলো যে ওর কোনো ফ্রেন্ড নেই। ও গাড়িতে উঠেই জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আনান পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, আগে একটু পানি খেয়ে নাও। তোমাকে দেখে মনে হচ্ছে কারো কিছু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ। কি হয়েছে? বড় বাচ্চা বেঁচে গেছি আজ। তার মানে কি সত্যি তুমি চুরি করে পালাচ্ছ? বললেই হাসতে লাগলো আনান। রাজিতা আনানের হাসি মুখ দেখে ক্ষণিকের জন্য সব ভুলে গেল। আনান লক্ষ্য করেনি যে রাজিতা ওকে দেখছে। দেখলে হয়তো রাজিতা অমনভাবে তাকিয়ে থাকতে পারতো না। আনান রাজিতার দিকে তাকাতেই রাজিতা চোখ নামিয়ে নিয়ে পানি খাওয়া শুরু করলো। পানি খাওয়া শেষে বোতলটা আনানের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল,